প্রথমে একটা বিষয় সেটা হলো যে আমি একটু মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এই আলোচনার টপিকের মধ্যে এআই লেখা আছে, বাট আমি আসলে এআই নিয়ে আলোচনা করব না। এআইটা লেখা হয়েছে আপনাদের মানে মার্কেট ধরার জন্য। এআইয়ের প্রতি সবার অনেক আগ্রহ, এআই নিয়ে এখন অনেক হাইপ, $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি, কর্মক্ষেত্রে এআইয়ের কথা সবাই বলে। তো এটা আশা করা যায় যে এআই শুনলে মানুষজন আসবে। ট্রান্সহিউম্যানিজম যেটা, এটা শুনে আসলে পরিচিত মনে হয় না। তো বাট আমার অ্যাকচুয়াল পিএইচডি থিসিস যেটা আমি করতেছি এটা হলো ট্রান্সহিউম্যানিজম নিয়ে। ট্রান্সহিউম্যানিজম কী সেটা নিয়ে আমি আলোচনা করব। এটার ভেতরে এআই এর আলোচনা আছে, এটার সাথে এআই লিঙ্কড, বাট এআই ইটসেলফ ইজ ভেরি মানে অনেক ডাইভার্স একটা টপিক। এটা নিয়ে অনেক আলোচনার বিষয় আছে, তো সেটা আসলে আমি ধরতেছি না। তো এই জন্য আমি আসলে মাফ চাচ্ছি। আমার সুপারভাইজার আমাকে জোর করে আমার পিএইচডির মধ্যে এআই নিয়ে একটা চ্যাপ্টার অ্যাড করাইছে। আমি অনেক চেষ্টা করছি ওটা না করার, বাট ওটা আমার করতেই হয়েছে। তো আজকে যেহেতু এখানে আমার সুযোগ আছে, কোনো সুপারভাইজার নাই, তো আমি এই জন্য এআই নিয়ে খুব একটা আলোচনা করবো না। এটা আর কি একটা বিষয়। আরেকটা ব্যাপার হলো যে আলোচনাটা আসলে কী রকমের। যেমন ধরেন ফেসবুকে আপনারা এরকম একটা আলোচনা দেখবেন যে এআই হলো দাজ্জাল, এরকম একটা আলোচনা আপনারা দেখছেন, রাইট? এই টাইপের কোনো আলোচনা আমি আজকে করতেছি না, 1 নাম্বার। 2 নাম্বার, এআই ব্যবহার করা হালাল না হারাম, ট্রান্সহিউম্যানিজম হালাল না হারাম, বা এই টাইপের অনেক আলোচনা আছে, এটা কি জায়েজ না না জায়েজ, এই ধরনের কোনো আলাপও আমি করতেছি না। এই আলাপগুলো দরকার আছে, বাট এগুলো অবশ্যই যারা উলামায়ে কেরাম তারা করবেন, এটা আমার করার জায়গা না। আমার আলোচনাটা কী নিয়ে? আমার আলোচনাটা প্রথমে হলো যে ট্রান্সহিউম্যানিজম জিনিসটা আসলে কি, আর তার চেয়ে বড় কথা হলো এটার সাথে আধুনিকতার সম্পর্কটা কী, এটার সাথে আধুনিক পশ্চিমা যে সভ্যতা সেটার সম্পর্কটা কী। মূলত আমার ইচ্ছা ছিল আধুনিক পশ্চিমা সভ্যতার একটা ক্রিটিক করা, কিন্তু এটা আসলে পিএইচডির টপিক হিসেবে ভালো না। পিএইচডির টপিকে আপনার স্পেসিফিক করতে হয়, একটা প্রবলেম স্টেটমেন্ট আনতে হয়, রিসার্চ কোয়েশ্চেন আনতে হয়, এগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ, আপনারা অনেকেই করবেন। তো ওই জায়গাতে আমি চাচ্ছিলাম আধুনিকতার ক্রিটিক করতে, কিন্তু এটা সরাসরি করাটা জটিল ছিল। এই জন্য আমি যেটা করছি সেটা হলো ট্রান্সহিউম্যানিজমের যে আলোচনা সেটার মাধ্যমে আধুনিকতার ক্রিটিক করা। সো এই জন্য আমি যেটা করবো সেটা হলো ট্রান্সহিউম্যানিজম আসলে কী এবং এটার সাথে আধুনিকতার সম্পর্কটা কী, এবং ইসলামের জায়গা থেকে আমরা ব্যাপারগুলোকে কীভাবে দেখি, এটা নিয়ে একটা আলোচনা। আমার ব্যাপারে একটা বিষয় বলি, সেটা হলো যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স 88 ব্যাচ। সো আমাদের ক্লাস শুরু হয়েছিল 2009-এ, যদিও 8-এ শুরু হবার কথা, কিছু হাইকোর্টের একটা রায়ের কারণে এটা পেছায় 2009-এ শুরু হয়েছিল। আমার সর্বশেষ ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে আসা 14 সালে আমাদের মাস্টার্সের সময়। এরপর একটু গ্যাপ ছিল, তারপর আমি মাস্টার্স করি মালয়েশিয়াতে, সেটা হলো ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সে। তো পিএইচডিটা আসলে এইদিকে করার কথা, ইকোনমিক্স এবং ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স, বাট আমি দেখলাম যে আমার কাছে কোনোটাই খুব একটা ভালো লাগতেছে না। পিএইচডি মানে হলো যে 4 বছর, অ্যাটলিস্ট 4 বছর একটা জিনিস নিয়ে পড়ে থাকা, 4 বছর ধরে একটা বিশাল বইয়ের মতো লেখা। এখন এটা যদি এমন কিছু নিয়ে লিখতে হয় যেটা ভালো লাগতেছে না, এটা আসলে খুব কষ্টকর। আর আমার আসলে ছোটোকাল থেকে এটা প্রবলেম হয় যে যেটা ভালো লাগতেছে না এটা করতে খুব কষ্ট আর কি। আমি বায়োলজি নেই ক্লাস 8-এ উঠে, 9-এ, রাইট, 9-এ বায়োলজি নেই কারণ আমি ছবি আঁকতে পারি না, এরকম আর কি। মুখস্থ করতে ভালো লাগে না, ছবি আঁকতে পারি না, তাই বায়োলজি নিব না, এরকম। কম্পিউটার সায়েন্স নিয়েছিলাম তখন। তো ওই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আসলে ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স নিয়ে করা বা ইকোনমিক্সের চাইতে এমন কিছু নিয়ে করি যেটা আমার আগ্রহ আছে। তা আমার এই জায়গাটায় আগ্রহ আছে যে পশ্চিমা সভ্যতার বা আধুনিকতার ক্রিটিক। আচ্ছা, তো এটা হলো ভূমিকা। এবার আমি মূল আলোচনাটায় যাই, সেটা হলো ট্রান্সহিউম্যানিজম আসলে কি। ট্রান্সহিউম্যানিজম এটার কাছাকাছি একটা ওয়ার্ড আপনারা শুনছেন, ট্রান্সজেন্ডার, লাইক ট্রান্সজেন্ডার, ওরকম ট্রান্সহিউম্যানিজম। ট্রান্সহিউম্যানিজম কি? ট্রান্সহিউম্যানিজম হলো একটা সোশ্যাল, কালচারাল এবং ফিলোসফিক্যাল মুভমেন্ট, একটা সামাজিক, সাংস্কৃতিক এবং দার্শনিক আন্দোলন। যে আন্দোলনটা কি চায়, এই আন্দোলনটা বলে যে মানব জাতির রূপান্তর করা প্রয়োজন বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে। আবার বলছে, তারা বলতে চায় যে মানব জাতির বর্তমান যে চেহারাটা আছে এটাকে পরিবর্তন করা প্রয়োজন, এটার রূপান্তর করা প্রয়োজন বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে। এটার সাথে বিবর্তনের আইডিয়াটা লিঙ্ক, যে মানুষ তো আজকের যে রূপ আছে এই রূপে সবসময় ছিল না, এটা তারা বিশ্বাস করে, আধুনিকতা এটা বিশ্বাস করে, বিবর্তনের তত্ত্বে বিশ্বাস করে। সো মানুষ প্রথমে একটা এইপ টাইপ জন্তু ছিল, বন মানুষ টাইপের একটা জন্তু ছিল তাদের বিশ্বাসে। সো সেই জায়গা থেকে ধাপে ধাপে রূপান্তরিত হয়ে মানুষ আজকের অবস্থায় এসে পৌঁছাইছে। কিন্তু এই প্রক্রিয়াটা অনেক স্লো এবং এই প্রক্রিয়াটা প্রকৃতির খামখেয়ালিপনা অনুযায়ী চলছে। তো এতদিন পর্যন্ত বিবর্তন হয়েছে প্রকৃতির খেয়াল অনুযায়ী, এখন যে বিবর্তন সেটা হবে মানুষের পরিকল্পনা অনুযায়ী। সো একটা ছিল ডারউইনিয়ান এভলিউশন, এখান থেকে আমরা এখন যাব ডিজাইনার এভলিউশন, মানুষের খেয়াল মতো এভলিউশন হবে। এটা হলো সংক্ষেপে ট্রান্সহিউম্যানিজমের মূল বক্তব্য। মানুষের বর্তমান যে রূপ এটাকে রূপান্তরিত করতে হবে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে। এটা কেন করতে হবে, এটার মাধ্যমে আমরা কি অর্জন করব? প্রথম কথা হলো যে মানুষের
শরীর এবং মানুষের যে মন, এটার কিছু সীমাবদ্ধতা আছে। আমরা বৃদ্ধ হই, আমরা মারা যাই, আমাদের চিন্তা সবসময় প্রপারলি কাজ করে না, রাইট? আপনারা পরীক্ষার আগে এটা বোঝেন যে আমাদের মেমোরি ভালো মতো কাজ করে না, কারেক্ট? সো এখানে আমাদের কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলো আমরা অতিক্রম করতে পারবো বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে, আমরা যদি মানুষকে পরিবর্তন করি। প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো মানুষের সক্ষমতাগুলো বাড়ায় তোলা। যেমন ধরেন, ট্রান্সহিউম্যানিজম 3টা জিনিসের কথা বলে, 3টা এস বলে: সুপার ইন্টেলিজেন্স, অতি মানবীয় বুদ্ধিমত্তা; সুপার হ্যাপিনেস, অতি মানবীয় আনন্দ; এবং সুপার নলেজ, সুপার লঞ্জিভিটি, মানে জীবনের লাইফ স্প্যানটা অনেক লম্বা হওয়া। এখন অ্যাভারেজে আমরা বেঁচে থাকি 60 বছরের মতো, এটা অনেক গুণ বাড়ায় তোলা। ঠিক আছে, এই জিনিসটা তারা চায়। ট্রান্সহিউম্যানিজমের কিছু পার্টিকুলার থিমস আছে যে তারা কী করতে চায়। যেমন ধরেন, একটা হলো ডিজাইনার বেবি। ডিজাইনার বেবি কি? মনে করেন একটা শিশু জন্ম হওয়ার আগে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা তার ডিএনএতে কিছু পরিবর্তন করব, যার ফলে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে এবং সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আমি বাদ দিব। কি বাদ দিব? মনে করেন ওই বাচ্চার ফ্যামিলিতে হাঁপানির প্রবণতা আছে। হাঁপানি একটা মানে প্রজন্মগত অসুস্থতা, রাইট? আপনারা জানেন। বা এরকম ব্লাড ডিজিজ থাকে, বেটা থ্যালাসেমিয়া, এটা কিন্তু এই হয়, কনজেনিটাল হইতে পারে, জন্মগত রোগ হইতে পারে। সো আমরা ডিএনএ থেকে এটা চেঞ্জ করে দিলাম। আর আমরা ভালো কি অ্যাড করতে পারি? ধরেন তার চোখের রং, তার হাইট, তার আইকিউ, রাইট? এই জিনিসপত্রগুলো আমরা এডিট করতে পারি। সো এটা হলো আইডিয়াটা, ডিজাইনার বেবিস। একটা বাচ্চা ভ্রূণ থাকা অবস্থাতেই, এমব্রায়োনিক অবস্থাতেই তাকে পরিবর্তন করা হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, সাইবর্গাইজেশন। আপনারা যারা ছোটোকালে কার্টুন দেখছেন বা কমিক্স পড়ছেন বা সাইফাই বই পড়ছেন, সায়েন্স ফিকশন, তারা সাইবর্গ নামে একটা জিনিসের কথা পড়ছেন, যেটা হলো মানুষের ব্রেইনের সাথে কম্পিউটারের ইন্টারফেস করা, কম্পিউটার এবং ব্রেইনকে একসাথে যুক্ত করা। এটা করলে কি হবে? আমাদের ব্রেইনের যে লিমিটেশনগুলো আছে সেগুলোকে আমরা অতিক্রম করতে পারবো কম্পিউটারের ক্যাপাসিটি ইউজ করে। এটা হলো সাইবর্গাইজেশন। এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করতেছি। আরেকটা আইডিয়া আছে যেটা খুব র্যাডিক্যাল একটা আইডিয়া, এটা হলো মাইন্ড আপলোডিং। আইডিয়াটা হলো এটা যে মানুষের যে মন, ট্রান্সহিউম্যানিস্টরা বিশ্বাস করে, এটা আধুনিক বিশ্বে অনেকেই বিশ্বাস করে, এটা যে মানুষের সত্তাটা হলো আসলে তার মস্তিষ্কে। মানে মানুষ বলতে কি, আপনি জিনিসটা আসলে কি, আপনার সত্তাটা কি, এটা আসলে আপনার মাথায় আছে। আর আপনার মাথা হলো মূলত আপনার মেমোরিটা, মাথা হলো মূলত ডাটা, রাইট? সো আমি যদি পুরো মাথাটা স্ক্যান করতে পারি এবং আমি যদি খুব ডিটেইল একটা স্ক্যান করতে পারি এবং এটা যদি একটা কপি আমি কোনো কম্পিউটারে বা ক্লাউডে রাখতে পারি, তাহলে বেসিক্যালি ওই মানুষটাকে ক্যাপচার করতে পারছি। এবং পরবর্তীতে আপনার শরীর হয়তো বা নষ্ট হয়ে গেল, কিন্তু সেটা যদি আমরা সিনথেটিক কোনো বডি তৈরি করি, কৃত্রিম প্রোটিন কিন্তু এখন তৈরি করা হয়, আপনারা জানেন সিনথেটিক প্রোটিন এখন তৈরি করা হচ্ছে। মনে করেন কৃত্রিম কোনো বডি যদি তৈরি করা হয়, সেই বডিতে যদি ওই আপনার ব্রেইনের যে স্ক্যান করা হয়েছে সেটা যদি আমরা ওখানে নামাতে পারি, তাহলে বেসিক্যালি আপনি নতুন একটা বডি পাচ্ছেন এবং এইভাবে আপনি অনন্তকাল বেঁচে থাকতে পারবেন। এটা তারা বলে। 5 নম্বর একটা আইডিয়া আছে, এটা এআই এর সাথে যুক্ত। এটা হলো টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। আপনারা যারা ফিজিক্সের স্টুডেন্ট আছেন তারা সিঙ্গুলারিটির কথা জানেন। সিঙ্গুলারিটি হলো বেসিক্যালি ওই পয়েন্টটা যেখানে গিয়ে কোনো ম্যাথমেটিক্যাল মডেল আর কাজ করে না। সো মনে করেন একটা ব্ল্যাক হোলের যে সেন্টার, রাইট, এটা সিঙ্গুলারিটি, এরপর আর হিসাব করার কোনো সুযোগ নাই। অথবা বিগ ব্যাংয়ের সময় যে মুহূর্তটা থিওরিটিক্যালি বলা হয় যে এই মুহূর্তটাতে গিয়ে আমাদের সব ম্যাথমেটিক্যাল যে মডেল আছে, আমাদের যে তত্ত্ব আছে, এটা ব্রেকডাউন করে। এটা ফিজিক্সের আইডিয়া। টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটির আইডিয়াটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকাশের মাধ্যমে বা অগ্রগতির কারণে আমরা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবো যখন বিজ্ঞানের এবং প্রযুক্তির বিকাশটা এত দ্রুত গতিতে হবে এবং এত ব্যাপকভাবে হবে যে এই পর্যায়ে গিয়ে আমরা কোনো পূর্বাভাস দিতে পারবো না। আমাদের পক্ষে হিসাব রাখা পসিবল হবে না যে আসলে কি হচ্ছে। এটা একটু আমি ব্যাখ্যা করি। আমরা বর্তমানে যে এআইগুলো ইউজ করি, ফর এক্সাম্পল আপনারা যেগুলো ইউজ করতেছেন, জেমিনাই, চ্যাটজিপিটি, ক্লড, রাইট, এরকম যা কিছু ইউজ করতেছেন, এগুলো আসলে ন্যারো এআই, মানে এগুলোকে তৈরি করা হয়েছে স্পেসিফিক ধরনের কিছু কাজ করার জন্য। তো এটা যথেষ্ট না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শুরু থেকে চিন্তাটা আসলে যেটা তৈরি করার, সেটাকে বলা হয় এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটার মানে হলো এমন কোনো মেশিন যেটা অনেকগুলো কগনিটিভ ডোমেইনের মধ্যে কাজ করতে পারবে এবং প্রত্যেকটাতে মানুষের মতো করে চিন্তা করতে পারবে, সে মানুষের সমপর্যায়ে চিন্তা করতে পারবে, শুধুমাত্র একটা ডোমেইনে না। সে অ্যাক্রস ডিফারেন্ট কগনিটিভ ডোমেইনসে শিখতে পারবে, জানতে পারবে এবং ওই জানাটাকে অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এবং এই যে আপনারা এআই রেইসের কথা জানেন, আপনারা যারা খোঁজ খবর রাখেন জানবেন যে ডিপ মাইন্ড, গুগলের ডিপ মাইন্ড, ওপেন এআই, তারপরে ক্লড, অ্যানথ্রোপিক, এরা সবাই কিন্তু রেইস করতেছে এবং চাইনিজ বিভিন্ন কোম্পানি, যে কারা আগে তৈরি করতে পারে, কি তৈরি করতে পারে, এজিআই তৈরি করতে পারে।
কেন? কারণ এজিআই যদি তৈরি করা যায় তাহলে তত্ত্বটা হলো যে আইফোনের যেমন আইফোন এখন মনে হয় আইফোন 17 সবচেয়ে লেটেস্ট মডেল, রাইট? আইফোন 17-এর পরে আছে আইফোন 17 প্রো ম্যাক্স, তারপর আইফোন 18, রাইট? আপগ্রেড হয়। আইডিয়াটা হলো একবার যদি এজিআই তৈরি করা যায়, এজিআই তখন নিজেই নিজেকে আপগ্রেড করতে পারবে। কথা বুঝছেন? মানুষের আপগ্রেড করতে হবে না, সে নিজেকে আপগ্রেড করতে পারবে। সে খুব দ্রুত সময়ের মধ্যে এজিআই 1 থেকে এজিআই 2 হবে এবং এজিআই 2 থেকে এজিআই 3 হবে খুব দ্রুত সময়ের মধ্যে। এটাকে বলা হয় রিকার্সিভ সেলফ ইমপ্রুভমেন্ট। এটা বেসিক্যালি একটা লুপ, এবং এটার ফলে অতি দ্রুত এমন একটা বিকাশ ঘটবে যেটা মানুষের পক্ষে হিসাব করাই আর পসিবল হবে না। সাধারণ মানুষের পক্ষে, সাধারণ বুদ্ধিমত্তার পক্ষে এটা তখন আর হিসাব করাই পসিবল না যে আসলে কি হচ্ছে। টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি বলতেছে যে এই পর্যায়ে যাওয়ার পর মানুষ কি করবে? সে বলছে মানুষকে যদি এই সময় টিকে থাকতে হয়, মানুষকে যদি এই সময় খেয়াল রাখতে হয় যে আসলে কি হচ্ছে, তখন মানুষের সাথে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স এটাকে মার্জ করতে হবে। আদারওয়াইজ মানুষ অবসোলিট হয়ে যাবে, তামাদি হয়ে যাবে, সেটার খোঁজখবর রাখতে পারবে না, রাইট? সো এটা হলো টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। সো এগুলো হলো কিছু আইডিয়া ট্রান্সহিউম্যানিজমের। আলটিমেটলি ট্রান্সহিউম্যানিজমের আইডিয়াটা কি? এত কিছু আমরা কেন করতেছি, করে কি লাভটা? লাভটা হলো সে বলতেছে আজকে যে মানুষ আছে সেই মানুষ আগামীতে আর থাকবে না, মানুষের জায়গায় নতুন একটা প্রজাতি আসবে, সেটার নাম হলো পোস্ট হিউম্যান, উত্তর মানুষ। সো আজকে মানুষ আছে পোস্ট হিউম্যান, ম্যান পোস্ট হিউম্যান বা হিউম্যান পোস্ট হিউম্যান। ট্রান্সহিউম্যানিজম হলো এই দুটার মাঝের জায়গাটা। ট্রান্সহিউম্যানিজম হলো এই ভিশনটা যে মানুষকে আমরা পোস্ট হিউম্যানে পরিণত করব, এই যে ভিশন, এটা ট্রান্সহিউম্যানিজম, এবং এই প্রক্রিয়াটা এটাও ট্রান্সহিউম্যানিজম। ঠিক আছে? সো ট্রান্সহিউম্যানিজম বেসিক্যালি বলতেছে মানুষ থেকে আমাদের উত্তর মানুষে পরিণত হতে হবে, এবং এই প্রক্রিয়াটা আমরা সামনে আগায় নিয়ে যেতে চাই। মানুষের যে দুর্বল শরীর, সেই শরীরটাকে আমরা রোবোটিক্স দিয়ে, জিনোমিক্স দিয়ে, ন্যানো টেকনোলজি দিয়ে পরিবর্তন করব। মানুষের যে দুর্বল ঠুনকো মস্তিষ্ক, যে পরীক্ষার আগে কোনো কিছু মনে থাকে না, বয়স বাড়ার সাথে স্মৃতি হারা যায়, এটাকে আমরা সর্বাধুনিক এআই এর সাথে যুক্ত করব, এবং এটার তখন আর কোনো সীমা থাকবে না। এবং তখন আমাদের কি হবে? তারা বলতেছে তখন মানুষের ক্ষমতা হবে গড লাইক। একাডেমিক আলোচনাতেই তারা এটা ইউজ করে, গড লাইক, স্মল জি, স্মল লেটার জি, গড লাইক, দেবতাদের মতো ক্ষমতা। এবং তারা বলতেছে যে এইভাবে মানুষ থেকে পোস্ট হিউম্যান হবে, এবং এই অবস্থাটা কীরকম হবে? একটা মানুষের সাথে শিম্পাঞ্জির যে দূরত্ব, রাইট, মানুষের তুলনায় শিম্পাঞ্জির যে বুদ্ধিমত্তা, পোস্ট হিউম্যানের সাথে মানুষের তুলনাটা ওই রকম। মানুষের কাছে শিম্পাঞ্জি যেমন, পোস্ট হিউম্যানের কাছে মানুষ তেমন। এটা হলো তাদের আইডিয়া। সো অল আইডিয়াস অফ ট্রান্সহিউম্যানিজম আর বেসিক্যালি এই আইডিয়াটা যে মানুষকে পোস্ট হিউম্যান বানাইতে হবে। কিভাবে আমরা এটা বানাবো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, জিনোমিক্স দিয়ে, বায়োটেকনোলজি দিয়ে, ন্যানো টেকনোলজি দিয়ে, এবং এটার সাথে রিলেটেড আরও অনেক টেকনোলজি দিয়ে, যেগুলো সামনে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আমি কেন করবো? এরকম আজব একটা জিনিস আমরা কেন করবো? এটা লাভটা কি? অবশ্য অনেক লাভ আছে, অনেক কারণ আছে। প্রথম কারণ হলো কষ্ট লাঘব করা। মানব জাতি যা কিছু করে তার মধ্যে একটা বড় কারণ হলো কষ্ট লাঘব করা। কিসের কষ্ট? দেখেন, প্রতি বছর অনেক মানুষ শারীরিক অসুস্থতায় ভোগে, মানসিক অসুস্থতায় ভোগে, বার্ধক্যের কারণে কষ্ট পায়, ওল্ড এজ, রাইট? এবং প্রতিদিন কোটি কোটি মানুষ আলটিমেট কষ্টটা পায় মৃত্যুর মাধ্যমে। এবং কেউ তো আসলে মরতে চায় না, বা অধিকাংশ মানুষই মরতে চায় না। এটা তো আশা করি সবাই এগ্রি করবেন, অধিকাংশ মানুষই ওই সময় মরতে চায় না। তো সেটা বলতেছে, তো আমরা যদি সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে এগুলো চেঞ্জ করতে পারি, আমরা যদি সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে অসুখগুলো দূর করতে পারি, আমরা যদি সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে বার্ধক্য দূর করতে পারি, এবং আমরা যদি সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে মৃত্যুকেও দূর করতে পারি, তাহলে এখানে সমস্যা কী? বড় এটা তো করা উচিত, কারণ সবার কষ্ট হচ্ছে, সবার কষ্ট তো লাঘব করা দরকার। এটা তো একটা ভালো কাজ। দুনিয়াতে এগুলোর জন্য মানুষ শান্তিতে নোবেল পুরস্কার পায় না, মানুষের কষ্ট লাঘব করে, এটা একটা ভালো কাজ। সেটা হলো প্রথম যুক্তি, কষ্ট লাঘব করার যুক্তি। পরের যুক্তিটা হলো যে দেখেন, মানুষ তার ইতিহাসে সবসময় বিভিন্ন উপাদান, বিভিন্ন উপকরণ, বিভিন্ন হাতিয়ার ইউজ করছে। যেমন ধরেন, মানুষের হাত খুব শক্তিশালী না, তার হাতে নখ নাই। একটা বাঘের হাত অনেক শক্তিশালী, মানুষের হাত কিন্তু এত শক্তিশালী না। সো মানুষ কি করছে? সে বর্ষা তৈরি করছে, সে তীর তৈরি করছে, সে তলোয়ার তৈরি করছে, সে রাইফেল তৈরি করছে, অ্যাসল্ট রাইফেল তৈরি করছে, রাইট? মানুষ খুব দ্রুত দৌড়াতে পারে না, এই জন্য মানুষ কি করছে? সে ঘোড়াকে পোষ মানাইছে, তারপর সে চাকা আবিষ্কার করছে, সে গাড়ি আবিষ্কার করছে, প্লেন আবিষ্কার করছে। মানুষ অনেকক্ষণ সাঁতার কাটতে পারে না, যেরকম একটা মাছ পারে, সেজন্য সে কি করছে? সে জাহাজ আবিষ্কার করছে। সে আকাশে উঠতে পারে না, কিন্তু সে কি করছে? সে প্লেন আবিষ্কার করছে। অর্থাৎ মানুষ সবসময় আমাদের যে অসুস্থতা আছে, অসুস্থতা দূর করার জন্য আমরা কি করছি? বিভিন্ন ওষুধ তৈরি করছি, মেডিকেল টেকনোলজি তৈরি করছি। অর্থাৎ মানুষ অলওয়েজ তার যে সিচুয়েশন, এটা উন্নত করার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তিকে ইউজ করছে। তো ট্রান্সহিউম্যানিজম তো এটাই বলতেছে, মানে মৌলিকভাবে কথা তো ডিফারেন্ট না, সবসময় আমরা ইউজ করে আসছি, এখন আমরা করব নিজের বডিটাকে চেঞ্জ করবো।
সমস্যা কি? এটা লজিক্যালি তো একই জিনিস। আপনারা কেন বডিটাকে চেঞ্জ করতে চাইবেন না? এটা কি কারণ? এটা হলো দ্বিতীয় যুক্তি। তৃতীয় যুক্তি হলো অধিকার এবং স্বাধীনতার যুক্তি। সেই যুক্তিটা কি? যে মানুষের একটা মৌলিক অধিকার আছে, মানুষ স্বাধীন। মানুষের শরীরের উপর মালিকানা কার? মানুষের নিজের। মাই বডি মাই চয়েস। আপনারা এটা শুনছেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। নারীবাদীরা বলে, অনেকেই বলে, এলজিবিটি আন্দোলন যারা করে তারা বলে দেহ আমার, শরীর আমার। এটার অর্থটা কি? এই শরীরের উপর মালিকানা আমার, এই শরীর নিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি আরেকজনের ক্ষতি করতেছি না ততক্ষণ এখানে বাধা দেওয়ার কেউ নাই। রাইট? এটা হলো আইডিয়াটা। এটাকে বলে অটোনমি, পার্সোনাল অটোনমি বা ইন্ডিভিজুয়াল অটোনমি। তো সেই জায়গা থেকে শরীর আমার, সিদ্ধান্ত আমার, তাহলে আমি যদি সিদ্ধান্ত নেই আমার শরীরকে পরিবর্তন করার, আমি যদি সিদ্ধান্ত নেই আমার ব্রেনকে পরিবর্তন করার এবং অন্য কারো ক্ষতি যদি আমি না করি, তাহলে সে বাধা কেন দিবে? এটা তো আমার মৌলিক অধিকার। রাইট? সো এটা হলো আরেকটা যুক্তি, মৌলিক অধিকারের যুক্তি। তারপরে একটা যুক্তি আছে, এটা হলো সার্ভাইভালের যুক্তি। সেই যুক্তিটা কি? যে মানব জাতির অনেকগুলো ভালনারাবিলিটি আছে, দুর্বলতা আছে। যেমন মনে করেন প্যান্ডেমিক, করোনা ভাইরাসের সময় আমরা দেখছি যে প্যান্ডেমিকের মাধ্যমে হঠাৎ করে জীবনযাত্রা একদম বন্ধ হয়ে যেতে পারে এবং অনেক মানুষ মারা যেতে পারে। তারপর মনে করেন পারমাণবিক যুদ্ধ, নিউক্লিয়ার ওয়ার। পারমাণবিক যুদ্ধ যদি হয়, এক নিমেষে কোটি কোটি মানুষ মারা যাবে। পরিবেশগত বিপর্যয়, ক্লাইমেট ক্রাইসিস, এইটার কারণে কোটি কোটি মানুষ মারা যেতে পারে। এবং যদি কোনো মহাজাগতিক দুর্ঘটনা ঘটে, মনে করেন একটা বিশাল উল্কাপিণ্ড এসে পৃথিবীর উপর এসে পড়লো, নিমেষের মধ্যে শত কোটি মানুষ মারা যেতে পারে। রাইট? সো এটা আমরা সলিউশন করবো কীভাবে? তখন বলতেছে বর্তমান অবস্থায় সলিউশন করা সম্ভব না, কিন্তু মানুষ যদি তার নিজেকে মেশিনের সাথে মার্জ করে, মেশিনের সাথে সংযুক্ত করে, তাহলে মানুষের পক্ষে পসিবল হইতে পারে এই ব্যাপারগুলো অতিক্রম করে টিকে থাকা। অর্থাৎ যুক্তিটা এখন হলো কিসের? সার্ভাইভালের, টিকে থাকার, অস্তিত্ব টিকে রাখার। আচ্ছা, এরপর হলো গ্লোবাল স্কেলে অনেক প্রবলেম আছে বর্তমান বিশ্বে। রাইট? রাজনৈতিক পর্যায়ে অনেক প্রবলেম, টেকনোলজিক্যাল অনেক প্রবলেম। এই প্রবলেমগুলো আমাদের পক্ষে সলভ করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমরা দেখতেছি যে আসলে সলভ কিন্তু হইতেছে না, এবং দিন দিন প্রবলেমগুলো আরও জটিল রূপ ধারণ করতেছে। সো এটা সলভ করার জন্য এই বুদ্ধি দিয়ে হবে না, আরও বেশি বুদ্ধি লাগবে। সহজ কথা হলো এটা। তো এইটার জন্য কি করতে হবে? আমরা এআই এর সাথে আমাদেরকে মার্জ করবো। সো এরকম অনেকগুলো যুক্তি তারা দেয়, এবং তারা একটা বিষয় বলে, সেটা হলো যে দেখেন, এটা হলো আনন্দের যুক্তি। যে দেখেন আলটিমেটলি মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য হলো আনন্দকে যত সম্ভব বাড়ানো এবং কষ্টকে যত সম্ভব কমানো। ম্যাক্সিমাইজিং প্লেজার, মিনিমাইজিং হার্ম। আনন্দ যত বেশি সম্ভব বাড়ানো, ক্ষতি যত বেশি সম্ভব কমানো। তো সেই জায়গা থেকে বলতেছে যে আমাদের যদি টেকনোলজির মাধ্যমে আমরা আনন্দ অনেক বাড়াইতে পারি, ক্রিয়েটিভিটি অনেক বাড়াইতে পারি, এটা তো আমাদের করা উচিত। এটি তো মানব জাতির উদ্দেশ্য। রাইট? এই কথাগুলো তারা বলে। এরপর তারা বলে যে আপনারা বলতে পারেন যে না, এখানে অনেক রিস্ক আছে। এটা করতে গিয়ে এমন হইতে পারে যে যাদের টাকা পয়সা আছে তারাই এটা করতে পারলো, গরিব মানুষরা করতে পারলো না। তখন অথবা দেখা গেল যে কিছু মানুষ নিজেদেরকে পরিবর্তন করলো, কিছু মানুষ পরিবর্তন করলো না। এই দুই দলের মধ্যে ঝগড়া হওয়া শুরু করলো বা যুদ্ধ হওয়া শুরু করলো। অথবা হইতে পারে যে কোনো কম্পিউটারের, যেহেতু আমি ইন্টারফেস করতেছি সবাইকে, কোনো হ্যাকার সব কিছু কন্ট্রোল নিয়ে নিল। রাইট? এরকম অনেক সিনারিও হয়। তখন ট্রান্সহিউম্যানিস্টরা বলে যে হ্যাঁ, এই রিস্কগুলো আছে, কিন্তু সবসময়ই সায়েন্টিফিক কোনো প্রকল্পের মধ্যে এই রিস্কগুলো থাকে। মানুষ যখনই সায়েন্টিফিক বিভিন্ন প্রকল্পের মধ্যে কাজ করছে, এই রিস্কগুলো থাকে। তো রিস্ক নিয়েই আমাদের কাজ করতে হবে, বাট আমাদের চেষ্টা করতে হবে রিস্কগুলো মিটিগেট করার, মানে এটা যেন বড় রিস্ক না হয় সেই চেষ্টাটা করতে হবে। এটা হলো তাদের বক্তব্য। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এটা সায়েন্স ফিকশন, বাট এটা আসলে সায়েন্স ফিকশন না। এটার বেশ কিছু জিনিস বাস্তবে এখন পসিবল। আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। প্রথম বিষয়টা হলো যে ট্রান্সহিউম্যানিজমের ধারণাটা পুরো ওয়ার্ল্ডে এখন বেশ প্রভাবশালী। ফিল্ম, লিটারেচার, ভিডিও গেমস এবং একাডেমিক জগতে এটা নিয়ে অনেক আলোচনা হয়। অনেক সিনেমা আছে যেটা এটার উপর বেস করে হয়েছে, অনেক গেমস আছে, এগুলো অনেক আগে থেকেই হচ্ছে। একাডেমিক জগতে এগুলো নিয়ে আপনি দেখবেন রীতিমতো বই, পেপার্স এবং একাডেমিক কনফারেন্সেস হয়। ইউভাল নোয়া হারারির একটা বিখ্যাত বই আছে হোমো সেপিয়েন্স, রাইট? এটা আপনারা সবাই জানেন। বাট তার পরের বইটার নাম হলো হোমো ডিউস, যেই বইটা মূলত এই ট্রান্সহিউম্যানিজমের বিষয়টা নিয়ে আলোচনা করে। সো এবং এখন যেটা হচ্ছে, অনেক রিসার্চ হচ্ছে, যে রিসার্চগুলোর ফোকাস হলো এমন সব জায়গা যেগুলো ট্রান্সহিউম্যানিজমের সাথে লিঙ্কড। তার চেয়ে বড় কথা হলো বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষমতাশীল যে মানুষগুলো তারা এটাতে বিশ্বাস করে। এরা কারা? এরা হলো ইলন মাস্ক, এরা হলো পিটার থিল, এরা হলো জেফ বেজোস, এরা হলো বিল গেটস, এরা হলো ল্যারি পেজ, এরা হলো ল্যারি এলিসন, ওরাকল এবং গুগলের। আপনারা যারা চেনেন না, জেফ্রি এপস্টিনের নাম আমরা শুনছেন। এপস্টিন ট্রান্সহিউম্যানিজমে বিশ্বাসী ছিল।
এবং এগুলোর জন্য তারা ইনভেস্টমেন্ট করছে বিলিয়ন্স অফ ডলার। আপনার আমার ইনভেস্টমেন্ট একরকম, এদের ইনভেস্টমেন্ট আরেক রকম। তারা লিটারেলি বিলিয়ন্স অফ ডলার ইনভেস্টমেন্ট করছে এটার জন্য। আচ্ছা, এবং এই লোকগুলা শুধু যে কয়জনের নাম আমি বললাম, এদের অ্যাকচুয়াল সম্পদ কী পরিমাণ? $1.5 ট্রিলিয়ন। $1.5 ট্রিলিয়ন জাস্ট এই কয়জন মানুষের কথা আমি বললাম। সো এরা ইনভেস্ট করতেছে ট্রান্সহিউম্যানিজম রিলেটেড জায়গাগুলোতে। এদের ক্যাপিটাল আছে এবং এদের ওই পাওয়ারটা আছে, এরা গভর্নমেন্টের সিদ্ধান্তগুলোকেও কিন্তু প্রভাবিত করতে পারে। অ্যাকচুয়াল টেকনোলজি দেখেন, আপনারা যারা বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়েন, ইভেন এগ্রিকালচারেও পড়েন, তারা একটা টেকনোলজির নাম জানবেন। এটার নাম হলো CRISPR-Cas, CRISPR-Cas, CRISPR-Cas। CRISPR-Cas একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের টেকনোলজি এবং এটা বাস্তবে ইউজ করা হয়েছে। 2018 সালে চীনের একজন বিজ্ঞানী, সে দুটা বাচ্চার জিন এডিটিং করছে, দুটো যমজ বোন। কেন করছে? সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে একটা রোগের ব্যাপারে ইমিউন করে দিছে। সে রোগটা হলো HIV, একটা ভাইরাস। HIV আপনারা সবাই জানেন, রাইট, যেটা থেকে এইডস হয়। ওই বাচ্চাদের বাবা HIV পজিটিভ ছিল, মা HIV নেগেটিভ ছিল। IVF হয়েছে, ইনভিট্রো ফার্টিলাইজেশন, আপনারা এটা জানার কথা। এমব্রায়ো অবস্থাতে সে জিন এডিট করছে যাতে এই বাচ্চারা যখন জন্মাবে তারা HIV রেজিস্ট্যান্ট হবে। এটা তখন করা হয়েছিল 2018 সালে। এটা নিয়ে তখন অনেক কন্ট্রোভার্সি হয়েছে, বাট বর্তমানে এটা রেগুলেশন হিসেবে আনা হয়েছে। যেমন কিছু জেনেটিক ওষুধ আছে, সিকল সেল ডিজিজ আপনারা জানবেন অনেকে, বেটা থ্যালাসেমিয়া, এই ওষুধগুলোকে জিন এডিটিংয়ের মাধ্যমে ভ্রূণ অবস্থাতেই পরিবর্তন করে ফেলা হচ্ছে, মানে তাদের জন্য এই ওষুধগুলো না হয়। অর্থাৎ এই টেকনোলজি অলরেডি কি থিওরিটিক্যালি অ্যাভেলেবল, যার মাধ্যমে আমি ডিজাইনার বেবি তৈরি করতে পারবো। এটা হলো মেডিকেল অ্যাসপেক্ট, সবসময় এটা মাথায় রাখবেন। একটা হলো মেডিকেল অ্যাসপেক্ট, কিন্তু মেডিকেল অ্যাসপেক্টটাকে খুব ইজিলি এনহ্যান্সমেন্টের দিকে নেওয়া যায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধরেন কেউ সড়ক দুর্ঘটনা হলো, তার মুখের একদিক নষ্ট হয়ে গেল, তো মেডিকেলি এটা ঠিক করার জন্য আমরা কিছু কাজ করতে পারি। কিন্তু ওই একই টেকনোলজি দিয়ে যার মুখে কিছু হয় নাই, কিন্তু সে তার মুখটা সুন্দর করতে চায় আরও, আপনি তো সেটাও করতে পারবেন। সো একটা হলো কারেকশন, একটা হলো কসমেটিক, কিন্তু জিনিসটা কিন্তু সেম, রাইট? সো যেই টেকনোলজি দিয়ে আমি জিন এডিট করে একটা মানুষকে কোনো রোগের থেকে বাঁচাবো, সেই একই টেকনোলজি দিয়ে আমি তাকে এনহ্যান্সও করতে পারবো। সো এই টেকনোলজি আছে। ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, যেটা আপনারা অনেকে একটা প্রোগ্রামের কোম্পানির নাম শোনার কথা, এটা হলো নিউরালিঙ্ক, ইলন মাস্কের নিউরালিঙ্ক। নিউরালিঙ্ক যে কাজটা করছে, যে তারা ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বর্তমানে ইউজ করতেছে। 2024 সালে একজন রোগী, সে প্যারালাইজড, তার মাথায় একটা কয়েনের সাইজের চিপ বসানো হয়েছে, এবং এই চিপটা দিয়ে সে কী করতেছে, তার বডি প্যারালাইজ, কিন্তু সে জাস্ট তার মনকে ইউজ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারে, সে একটা মাউসের কার্সার সরাইতে পারে, মানে সে চিন্তা করতেছে কার্সারটা ডান দিকে যাবে বা বাম দিকে যাবে, উপরে যাবে, নিচে যাবে, এবং সেটা সরতেছে, এবং সে গেম খেলতে পারতেছে। অনেক জটিল গেম না, পাবজি না, বাট মনে করেন অনেক ছোটোকালে আমরা গেম খেলতাম একটা, আপনারা হয়তো বা চিনেন না, DX বল বা প্যারানয়, আপনারা হয়তো চিনবেন না, এটা যারা এইটা আছে তারা চিনবেন। ওই টাইপের যে একটা জিনিস সরাইতে হয়, রাইট, এই টাইপের গেম সে ব্রেন দিয়ে খেলতে পারতেছে। এটা হলো জাস্ট রিসেন্ট অবস্থা। এটা দিয়ে আরও কী করা যেতে পারে, তারা বলতেছে দেখেন মানুষের অনেকগুলা নিউরোলজিক্যাল অসুস্থতা থাকে, যেমন ধরেন সিভিয়ার এপিলেপসি, মানে ব্যাপক মৃগী রোগ, এই হয়েছে, সিজার হয়। তারপর মনে করেন পার্কিনসন্স ডিজিজ, এই টাইপের ওষুধ থাকে, এগুলো হলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সে বলতেছে এই চিপটা বসানোর মাধ্যমে আমরা এই ওষুধগুলো আস্তে আস্তে সলভ করতে পারবো। তারপর মনে করেন একটা মানুষের স্পাইনাল কর্ড ছিঁড়ে গেছে, স্পাইনাল কর্ড ছিঁড়ে যাওয়ার ফলে কী হবে বলেন? প্যারালাইসিস হবে। কিন্তু যদি চিপটা বসানো হয় এবং এটার সাথে যদি আমরা সামহাও প্রস্থেটিক আর্মস ইউজ করি, মানে আমরা যান্ত্রিক অঙ্গ প্রত্যঙ্গ বসাই তার বডিতে, তখন সে এগুলোকে ইউজ করতে পারবে। ইভেন তারা বলতেছে যে কোনো মানুষের দৃষ্টিশক্তি যদি চলে যায়, আমি যদি সরাসরি তার ভিজুয়াল কর্টেক্সকে স্টিমুলেট করতে পারি, সে তো দেখতেও পারার কথা থিওরিটিক্যালি, এটা তারা বলতেছে। আচ্ছা, মনে করেন কারো হাত নাই, আমি তার একটা যান্ত্রিক হাত বসাইলাম এবং এই হাতটাকে কানেক্ট করলাম এই চিপটার সাথে। তাদের কথা হলো যে এই হাতটা তো নর্মাল হাতের চেয়ে ভালোভাবে কাজ করার কথা তখন, এবং নর্মাল হাতের অনেক দুর্বলতা আছে, রক্ত মাংসের হাতের দুর্বলতা আছে, কিন্তু যান্ত্রিক হাতের দুর্বলতা নাই, রাইট? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে। এরপরে এগুলো তো মেডিকেলের বাইরে কি হইতে পারে? মেডিকেলের বাইরে হইতে পারে, মনে করেন আমরা এখন ফোন ইউজ করি টাচ স্ক্রিন দিয়ে, আমরা টেলিভিশন ইউজ করি রিমোট কন্ট্রোল দিয়ে, কারেক্ট? আপনি সব কিছু ওই চিপের সাথে নিয়ে আসতে পারবেন। সো আপনি জাস্ট মনে করেন চিন্তা করলেন লাইট জ্বলে উঠলো, চিন্তা করলো টিভি চলা শুরু করলো, এইগুলো আপনি করতে পারবেন। তারপর মনে করেন দুজন মানুষের মাথায় যদি চিপটা বসানো থাকে, তাহলে তারা একে অপরের সাথে কথা বলতে পারবে, অ্যাকচুয়ালি কথা না বলে, টেলিপ্যাথি। সো পরীক্ষার হলে ফর এক্সাম্পল আপনি হয়তো আপনার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারবেন, বা পাত্রী দেখতে গেছেন, আপনি হয়তো তার সাথে কথা বলতে পারবেন এইভাবে, রাইট? আচ্ছা, এটার সাথে AI ইন্টিগ্রেশন করা সম্ভব।
এআই ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে আমাদের যে প্রসেসিং পাওয়ার ব্রেইনের সেটা থেকে আমরা বের হয়ে যেতে পারবো। সো এরকম অনেকগুলো বিষয় বলা হচ্ছে। আবারও এগুলো সব কিছু হয় না, এখনও কি হয়েছে, ব্রেন দিয়ে মানে চিন্তা দিয়ে মাউসের কার্সার সরানো, চিন্তা দিয়ে ব্রাউজ করতে পারা, বা থিওরিটিক্যালি এটা পসিবল। ঠিক আছে, আচ্ছা, জেফ বেজোস, পিটার থিল এদের মতো লোকেরা বিলিয়ন্স অফ ডলার খরচ করতেছে মানে বার্ধক্য, যেটাকে আমরা বলি বয়স্ক হওয়া, বয়স বাড়া, এটাকে কিভাবে থামানো যায়। বার্ধক্য আসলে কি? আমাদের বডির সেলগুলা বা আমাদের বডি যেই হারে ব্রেকডাউন করতেছে ওই হারে এটাকে আর নতুন করে গঠন হচ্ছে না। বেসিক্যালি জিনিসটা এটা এন্ট্রপি, যেই হারে এটা ভেঙে পড়তেছে ওই হারে এটা পুনর্গঠন হচ্ছে না। সো সে বলছে আমরা যদি সেল লেভেলে এই পরিবর্তনটা আনতে পারি তাহলে হয়তো বা মানুষের আর বয়স বাড়বে না। এবং এটা নিয়ে একটা বিখ্যাত প্রতিষ্ঠান আছে আলতোস ল্যাব, তারা বিলিয়ন্স অফ ডলার্স টাকা নিয়ে এটা গবেষণা করতেছে এবং তারা বলতেছে যে অ্যাটলিস্ট এর ক্ষেত্রে, ইঁদুরের ক্ষেত্রে বয়স্ক হওয়ার কারণে ইঁদুরের একটা জিনিস হয় যে সে তার চোখে দেখে না, এটা তারা রিভার্স করতে পারছে, এটা তারা ফিরায় আনতে পারছে। আচ্ছা, এগুলো গেল অ্যাকাডেমিক বা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টাল দিক। এটার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাগুলো যেটা অলওয়েজ টেকনোলজির সবচেয়ে ইন্টারেস্টিং ইউজের জায়গা যেটা, এটা হলো মিলিটারি। টেকনোলজির যে বিকাশ, এটার ইতিহাসটা আসলে মিলিটারির বিকাশ। সো মিলিটারি ক্ষেত্রে এটা কীভাবে ইউজ করা যায়, মনে করেন আমি একটা এলিট স্কোয়াড অফ সৈন্য বানাইলাম যাদের সবার মাথায় চিপ বসানো এবং সবাই ড্রোন সোয়ার্ম কন্ট্রোল করতে পারে। ড্রোন সোয়ার্ম বুঝছেন, একটা ড্রোন না, লাইক অনেকগুলো ড্রোন যেগুলো সব একসাথে মুভ করে। আপনারা এটা ইউটিউবে গিয়ে খুঁজতে পারবেন, চাইনিজরা এটা খুব ভালো মতো ডেভেলপ করছে। আচ্ছা ওকে, আচ্ছা, সো এইটা হলো এই ধরনের মিলিটারি ক্ষেত্রেও এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সো এটা হলো ট্রান্সহিউম্যানিজমের যে চিন্তাগুলো আছে, যে ভিশনটা আছে, সেই ভিশনটার একটা সংক্ষিপ্ত আলোচনা। এখন এটার একটা হিস্ট্রি আছে, এটার হিস্ট্রি নিয়ে আলোচনা করার কথা ছিল, বাট আমাদের একটু দ্রুত শেষ করতে হবে। সো আমি যে জিনিসটা করব সেটা হলো এটার সাথে আধুনিকতার সম্পর্কটা কোথায় সেটা নিয়ে একটু আলোচনা করব। আধুনিকতার ক্ষেত্রে আপনি দেখবেন, এবং এটা ওয়েস্টার্ন একাডেমিকে আলোচনা করছে, যে আধুনিকতার কয়েকটা পিলার আছে, মানে কয়েকটা মৌলিক বিশ্বাস আছে যেগুলোর উপর বেস করে আধুনিকতা কাজ করে। একটা হলো অটোনমি, ব্যক্তি স্বাধীন, এই বিশ্বাসটা। একটা হলো প্রোগ্রেস, প্রগতি, ক্রমাগত যত সময় যাচ্ছে তত আমাদের বস্তুগত উন্নতি হচ্ছে, তত আমাদের চিন্তাগত নৈতিক উন্নতি হচ্ছে, এই বিশ্বাসটা। এবং এই বিশ্বাসটা যে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির উদ্দেশ্য হলো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা। আপনারা দেখবেন ফ্রান্সিস বেকনের একটা কথা আমরা সবাই শুনি, নলেজ ইজ পাওয়ার। বাট নলেজ ইজ পাওয়ার মানে কি, জ্ঞান পাওয়ার, এটার অর্থ কি? ফ্রান্সিস বেকন এটা ব্যাখ্যা করছে। এটার মানে হলো যে ইউনিভার্সের উপরে মানুষের যে কন্ট্রোল এবং ডোমিনিয়ন, মানুষের যে নিয়ন্ত্রণ এবং রাজত্ব, সেটাকে বৃদ্ধি করা। ঠিক আছে, এবং আরেকটা বিষয় যেটা আধুনিকতার মধ্যে আছে, এটা হলো টেকনো সলিউশনিজম, যে দুনিয়ার যে কোনো সমস্যা যদি যথেষ্ট টাইম দেওয়া হয় তাহলে যে কোনো সমস্যা বিজ্ঞান এবং প্রযুক্তি সলভ করতে পারে। তো ট্রান্সহিউম্যানিজম যে কাজটা করতেছে সেটা হলো এটাকে সে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো আপনি এসে বলতেছেন যে আমি স্বাধীন, অটোনমির বিশ্বাস, আমার দেহ আমার চয়েস। ট্রান্সহিউম্যানিজম এসে বলতেছে হ্যাঁ, আমার দেহ আমার চয়েস, তো আমার দেহটাকে আমি পরিবর্তন করতে পারি। আপনি এসে বলতেছেন প্রগতি, মানুষের যত সময় যাবে আমাদের তত বিকাশ হওয়া প্রয়োজন, সমাজের তত বিকাশ হওয়া প্রয়োজন, পুরনো ধ্যান ধারণা আমরা এখন আর ধরে রাখতে পারি না। ট্রান্সহিউম্যানিজম বলছে হ্যাঁ সঠিক, এবং এই প্রগতির স্বার্থেই মানুষের বডিটাকে আমাদের চেঞ্জ করা প্রয়োজন। আধুনিকতা বলতেছে যে প্রকৃতির উপর নিয়ন্ত্রণ। ট্রান্সহিউম্যানিজম বলতেছে হ্যাঁ আমরা একমত, প্রকৃতির উপর নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা মানব প্রকৃতির উপরও নিয়ন্ত্রণ। ঠিক আছে, এবং দেন যেটা আমি বললাম যে টেকনো সলিউশনিজম, যে বিজ্ঞান এবং টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তি সকল কিছু সমাধান দিতে পারে। এখানে তারা বলছে হ্যাঁ, শুধুমাত্র সকল কিছু সমাধান দিতে পারে এটা না, এটা দুনিয়াতে একটা কল্পরাজ্য তৈরি করতে পারে, যেখানে মানুষ মারা যাবে না, যেখানে মানুষ কন্টিনিউলি জীবিত থাকবে, যেখানে কোনো অসুস্থ থাকবে না, যেখানে অনন্ত আনন্দ থাকবে। রাইট? সো এটা হলো আধুনিকতার সাথে ট্রান্সহিউম্যানিজমের সম্পর্কের একটা জায়গা। আচ্ছা, এইখানে ইসলামের জায়গা থেকে বেশ কিছু বিষয় আমরা বলতে পারি যে ইসলামের সাথে পার্থক্যগুলো আসলে কোথায়। একটা মিনিট। প্রথমত ট্রান্সহিউম্যানিজমের মূল চিন্তাটা এটা হলো এক্সট্রিমলি দুনিয়া সেন্ট্রিক, মানে দুনিয়ার বাইরে আর কিছু নিয়ে সে চিন্তা করে না, এবং তার চিন্তাটা একেবারে ম্যাটেরিয়ালিস্টিক। সো দুনিয়ার মধ্যেই আপনার একটা কল্পলোক তৈরি করতে হবে, এবং
গত শতাব্দীগুলোতে বিভিন্ন পলিটিক্যাল ফিলোসফি, কমিউনিজম, নাৎসিজম, ফ্যাসিজম, এই জিনিসটাই করার চেষ্টা করছে যে দুনিয়ার মধ্যে একটা কল্পলোক, এমন কিছু একটা তৈরি করব যেখানে সব কিছু সমাধান হয়ে গেছে। তো এখনকার টেকনোলজির মাধ্যমে করা হচ্ছে। গায়েবে সে বিশ্বাস করে না, কিন্তু ইসলাম আমাদের কি বলে? ইসলাম বলে মানুষের জীবনের বা বাস্তবতার দুটো দিক আছে, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত, এবং একটা হলো শাহাদার জগৎ যেটা আমরা দেখি, একটা হলো গায়েব যেটা আমরা দেখি না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ছলনা মাত্র। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জ্ঞানের ক্ষেত্রে ট্রান্সহিউম্যানিস্টরা মনে করে এটা আধুনিকতার চিন্তা, যে শুধুমাত্র ম্যাটেরিয়াল জ্ঞান গ্রহণযোগ্য, শুধুমাত্র যৌক্তিক জ্ঞান গ্রহণযোগ্য। ইসলাম বলে হ্যাঁ, মানুষের যুক্তিতর্ক থেকে যে জ্ঞান আছে এটা গ্রহণযোগ্য, বাট এটাকে আমরা ওয়াহির আলোকে গ্রহণ করতে হবে। কারণ মানুষের মনের, আমরা যে চিন্তাগুলো করি, সায়েন্টিফিক থিওরি পরিবর্তন হয়, সায়েন্টিফিক থিওরি কখনো মানে ধ্রুব হয় না, এটার মধ্যে পরিবর্তন আসে। সো আমরা যে চিন্তাগুলো করি এগুলোর মধ্যেও পরিবর্তন আসতে পারে। সো এই জায়গা থেকেও এপিস্টেমোলজির জায়গায়, অর্থাৎ আমরা কিভাবে কোনো কিছু জানবো, সেই জায়গাতেও দ্বিমত আছে। মানুষের ক্ষেত্রে ট্রান্সহিউম্যানিজম মনে করে যে মানুষ হলো আধা ক্ষেত্রে একটা জিনিস, ডিফেক্টিভ একটা জিনিস, ত্রুটিপূর্ণ একটা জিনিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন সর্বোত্তম উপায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করছি অনেক সৃষ্টির উপরে। সো এই জায়গাগুলোতে আপনি দেখবেন ট্রান্সহিউম্যানিজমের সাথে ইসলামের চিন্তার অনেক বড় পার্থক্য আছে। ট্রান্সহিউম্যানিজম মনে করে যে মানুষ হলো তার মনটা, মন হলো আসলে ব্রেইন, ব্রেইন হলো কিছু ডাটা। আর আমরা বলতেছি, আল্লাহ আমাদের জানাচ্ছেন যে মানুষ হলো রূহ, মানুষ হলো নাফস, এবং মানুষ হলো আকল। এই প্রত্যেকটা জিনিস আছে। সো ট্রান্সহিউম্যানিজমের মধ্যে এই জিনিসগুলো নাই। সো ফাইনালি একটা বিষয় বলে আমি শেষ করতেছি, সেটা হলো যে এগুলো তো জেনারেল কথা, বা ট্রান্সহিউম্যানিজম যে প্রতিশ্রুতিগুলো দেয় এগুলোর সাথে আপনি কোরআনের কিছু আয়াতের হুবহু মিল পাবেন। মানে কোরআনের কিছু আয়াতে কিছু বিষয় বলা হয়েছে যেগুলো হুবহু ট্রান্সহিউম্যানিজম যেই প্রতিশ্রুতিগুলো দেয় সেগুলোর সাথে মিলে যায়। এগুলো কোন আয়াত? এগুলো হলো ওই আয়াত যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের জানাচ্ছেন যে ইবলিস কিভাবে আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করছিল। যেমন সূরা তাহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাওয়াসওয়াসা ইলাহিশ শাইতান, অতঃপর ইবলিস তাকে কুমন্ত্রণা দিল। কাকে? আদমকে, আদম আলাইহিস সালামকে। ক্বালা ইয়া আদামু হাল আদুল্লাকা আলা শাজারাতিল খুলদ, হে আদম আমি কি তোমাকে শাজারাতুল খুলদের কথা বলবো, ওই বৃক্ষের কথা বলবো যেটা অনন্ত জীবনদায়ী, বা মুলকিন লা ইয়াবলা, এবং এমন একটা রাজত্ব যেটা অক্ষয়। সে আদম আলাইহিস সালাম কি বলতেছে যে আল্লাহ তোমাকে এই গাছের কাছে যেতে মানা করছে, বাট এটা হলো অনন্ত জীবনদায়ী বৃক্ষ, এবং এটা তোমাকে এমন এক রাজত্ব দিবে যেটার কোনো শেষ নাই। এবং সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইবলিস অ্যাকচুয়ালি কি বলতেছিল। ইবলিস বলতেছে ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, তোমার রব তোমাদেরকে এই বৃক্ষের কাছে যেতে কেন মানা করছে জানো? কারণ তোমরা যদি এখানে যাও ইল্লা আন তাকুনা মালাকাইন, তাহলে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাবা, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা তাদের মতো হয়ে যাবা যারা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করে। অর্থাৎ ইবলিসের যে মিথ্যা প্রতিশ্রুতি সেটা কি? এমন একটা বিশেষ জ্ঞান আছে যে জ্ঞানের কাছে যদি আপনি যান তাহলে আপনি অক্ষয় রাজত্ব পাবেন, এবং এই জ্ঞান আল্লাহ মানুষের কাছ থেকে গোপন করছেন, নাউজুবিল্লাহ। আপনি ফেরেশতাদের মতো হতে পারবেন, আপনি অমরত্ব পাবেন, এবং আপনি দুনিয়াতে চিরস্থায়ী হবেন। রাইট? এই হলো প্রতিশ্রুতি। এবং সূরাতুন নিসাতে আপনারা জানেন যে ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে প্রতিশ্রুতি দিচ্ছে, প্রমিস করতেছে। সে বলছে ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে একটা অংশকে কি করব? পথভ্রষ্ট করব। এবং পথভ্রষ্ট করে আমি কি করব? সে বলতেছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালাকাল্লাহ, আমি তাদেরকে আদেশ করব এবং তারা আল্লাহর সৃষ্টিকে কি করবে? পরিবর্তন করবে। সো আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে ট্রান্সহিউম্যানিজমের যেই প্রতিশ্রুতিগুলা, ইমর্টালিটি, অমরত্ব, অতিমানবীয় জ্ঞান, অতিমানবীয় শক্তি, অতিমানবীয় রাজত্ব, রাইট, এই প্রত্যেকটা জিনিস আসলে ওই প্রতিশ্রুতি যেটা ইবলিস আদম আলাইহিস সালামকে দিছিল কোথায়? জান্নাতে। এবং যুগে যুগে আপনি যদি দেখেন, এখানে আমি শেষ করছি, যুগে যুগে আপনি যদি দেখেন যে যুগে যুগে যত সিক্রেট সোসাইটিস আছে, বা রসিক্রুসিয়ানস, ইলুমিনাতি, ফ্রিমেসন, মিস্ট্রি রিলিজিয়ান্স অফ ব্যাবিলন, এই সব কিছু যদি আপনি দেখেন, এগুলোর সব কিছুর মূলে এই একটা কথা, সেটা হলো যে ইবলিস আসলে মানুষের ভালো চাইছিল, আল্লাহ একটা জিনিস মানুষের কাছে গোপন করছিল, সেই জিনিসটা নাউজুবিল্লাহ সেটা সে আদম আলাইহিস সালামকে জানাই দিছে, এবং এটার মাধ্যমে মানুষ অক্ষয় জীবন পাবে, এটার মাধ্যমে মানুষ ফেরেশতাদের মতো হয়ে যাবে, এবং এটার মাধ্যমে মানুষ অক্ষয় একটা রাজত্ব পাবে। তো সেই জায়গা থেকে ট্রান্সহিউম্যানিজম হলো ওই আইডিওলজিটা যেটা আধুনিক টেকনো সায়েন্টিফিক
ভাবে এই একই স্বপ্নগুলো নিয়ে আসছে। আমি বলতেছি না যে ট্রান্সহিউম্যানিজম শয়তান চালাচ্ছে, এটা আমার কথা না। এটা বললেন না যে আসিফ আদনান বলছে যে এআই শয়তান চালায়, এটা আমি বলতেছি না। আমি বলতেছি এই স্বপ্নটা সেম। মধ্যযুগে মানুষ মনে করতো আলকেমি, আপনারা আলকেমির কথা শুনছেন, যে পরশ পাথর নামে একটা জিনিস আছে, যে কোনো মেটালের সাথে যদি লাগানো হয় সেটা স্বর্ণ হয়ে যাবে। এবং এলিক্সির অফ লাইফ নামে একটা জিনিস আছে যেটা পরশ পাথর থেকে তৈরি করা যায়, এটা যদি কেউ খায় সে অমরত্ব পাবে। সো মধ্যযুগে এই চিন্তাটা ছিল আমি অমরত্ব পাবো, আমি অনেক সম্পদশালী হব, আমি অনেক শক্তিশালী হব। কিভাবে? আলকেমির মাধ্যমে, জাদুর মাধ্যমে। আর এখন চিন্তাটা হলো আমি অমরত্ব পাবো, আমি অনেক শক্তিশালী হব, আমার অনেক জ্ঞান হবে। কিভাবে? বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে। ইম্পালসটা সেম, বাট এর রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট। যাই হোক, আমার আরও অনেক কিছু বলা ছিল, বাট আমাকে বলা হয়েছে যে আলোচনাটা এখন শেষ করতে হবে। সো আমি এখানে আলোচনা শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।